আসসালামু আলাইকুম। এইচএসসি আলিমের শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যানাউন্স করেছিলাম এসএফ মেথড তোমাদের জন্য আইসিটির প্রত্যেকটা চ্যাপ্টার এবং প্রত্যেকটা টপিকের উপরে ভিডিও ফ্রি ক্লাস সাবমিট করবে। ইউটিউবে এবং আমাদের পেজে ভিডিও ফ্রি ক্লাসের প্লেলিস্ট প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ধরে ধরে প্রত্যেকটা টপিকের উপরে আমরা ক্লাস সাবমিট করব, আমরা অ্যানাউন্স করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে শুরু করছি আইসিটি চ্যাপ্টার 6। এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া প্রথমে আইসিটি চ্যাপ্টার 6 থেকে কেন শুরু করলেন? 1 থেকে শুরু করে সিরিয়াল মেনটেন করে করলেই তো হতো। আসলে বিষয় হচ্ছে যে আমাদের অফলাইনে যে কোচিং সেন্টার আছে, গ্লোরিয়াস কোচিং সেন্টার, সেখানে আমরা আইসিটি চ্যাপ্টার 6-এ এখন আসি এই মুহূর্তে। এই টপিকের উপর বা এই সাবজেক্ট, এই অধ্যায়ের উপরে, এই চ্যাপ্টারের উপরে আমরা এখন ক্লাস নিচ্ছি। সুতরাং ওদের সুবিধার জন্য, ওদের কথা মাথায় রেখে ওরা যাতে ক্লাসে, ফিজিক্যালি ক্লাসে যেটা শিখবে সেটা আবার অনলাইনে ক্লাস দেখতে পারে ভিডিও আকারে, এজন্য আমরা আইসিটি চ্যাপ্টার 6 দিয়ে শুরু করছি। কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ 1 থেকে শুরু করে বাকি সকল চ্যাপ্টারেরই আমরা প্লেলিস্ট আকারে প্রত্যেকটা টপিকের উপরে আমরা ক্লাস দিব ইনশাআল্লাহ। তো আজকে শুরু করছি আইসিটি চ্যাপ্টার 6 ডেটাবেজ ম্যানেজমেন্ট। এইখানে মোট এই চ্যাপ্টারের উপরে যদি তোমরা 6টা কি 7টা, জোর 8টা ক্লাস যদি করতে পারো, আমি আশাবাদী তোমাদের এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকবে না এবং বোর্ড পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনটা আসবে তোমরা ইজিলি আনসার করতে পারবে। বোর্ড পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসবেই যেহেতু, এবং যেই কোশ্চেনটা আসবে এই 6-7টা ক্লাস, আমাদের এই প্লে লিস্টের 6-7টা ক্লাস করলেই আমি আশা ব্যক্ত করছি তোমরা অবশ্যই ফুলফিল আনসার করতে পারবে। এখান থেকে যেই কোশ্চেনটা আসুক না কেন তোমরা ইজিলি আনসার করতে পারবে। আজকে শুরু করছি আইসিটি চ্যাপ্টার 6-এর প্রথম ক্লাস, প্রথম পার্ট। এখন কথা হচ্ছে যে আইসিটি চ্যাপ্টার 6 এটা হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট। এই অধ্যায়ের নাম হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট। এইখানে এই অধ্যায়তে বা এই চ্যাপ্টারে ঢোকার আগে আমাদেরকে একটু উপর থেকে কিছু তথ্য জানতে হবে, কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার পরে আমরা ভিতরে প্রবেশ করব, তাহলে আমাদের ওখানকার যে বিষয়গুলো আছে সেগুলো ইজিলি আমরা আয়ত্ত করতে পারবো। আসো, প্রথম স্লাইডে যেটা আছে, আমাদের প্রত্যেকটা স্লাইড তোমরা নোট করবে। অনেক কষ্ট করে স্লাইড তৈরি করা হয়, তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবং কেউ যদি চাও তাহলে আমাদের প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো। আমরা প্রাইভেট ব্যাচে একবারেই ভর্তি নিয়ে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত আমরা সর্বোচ্চ সার্ভিস দিতে অভ্যস্ত বা দিয়ে থাকি, আমরা কমিটমেন্ট করেছি। পাশাপাশি আমরা বোর্ড পরীক্ষার আগে বা বোর্ড পরীক্ষার 2-3 মাস আগে আমরা 100% কমন সাজেশন তোমাদের জন্য সাবমিট করব, তোমাদের বাসায় পৌঁছে যাবে সাজেশন। যারা প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও তারা ওখানে নাম্বার দেওয়া আছে, আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে এবং ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে। এখন আমরা শুরু করছি ক্লাস 1 আইসিটি চ্যাপ্টার 6-এর প্রথম ক্লাস। এটা হচ্ছে প্লেলিস্টের প্রথম ক্লাস। এই সিরিয়ালে 8টা কি 9টা ক্লাস এই প্লেলিস্টে ঢুকবে, যে 8-9টা ক্লাস করলে তোমার আইসিটি চ্যাপ্টার 6-এর কনফিউশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। চলো ক্লাস শুরু করি। প্রথম কথা হচ্ছে যে এইখানে দুইটা তথ্য, প্রথম স্লাইডে আমরা দুইটা তথ্য নিয়েছি। একটা হচ্ছে ডেটা বা উপাত্ত, একটা হচ্ছে ডেটা বা উপাত্ত, আর একটা হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন শব্দের অর্থ হচ্ছে তথ্য, ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত, আর ইনফো মানে ইনফরমেশন এই শব্দের অর্থ হচ্ছে তথ্য। এখন আমরা একটু কম্পেয়ার করব কে ডেটা এবং কে ইনফরমেশন। দেখো, ডেটা বা উপাত্ত সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য, সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বা উপাত্ত বলে। আমি একটা সুন্দর তথ্য সাবমিট করব, একটা সুন্দর তথ্য আমি বের করতে চাই। সেই সুন্দর তথ্যটাকে আমি হতে পারে ফেসবুকে দিতে পারি, সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে দিতে পারি, তারপরে হচ্ছে যে কোনো জায়গায় বক্তৃতা, সেমিনার, যে কোনো জায়গায় উপস্থাপন করতে পারি। এই যে তথ্যগুলো যেখানে উপস্থাপন করার জন্য আমি তথ্যের মধ্যে যেই সুন্দর সুন্দর কথা বা যে কোয়াটেশন বা যে শব্দগুলো ইউজ করব, যে ভান্ডার, যে ডেটা, যে তথ্যগুলো, যে উপাত্তগুলো ইউজ করব, সেটাকে বলা হয় ডেটা। আর এটা প্রসেসিং হয়েই কিন্তু তথ্য হবে, ইনফরমেশন হবে। তাই এখানে খেয়াল করতে হবে যে সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সমূহকে বলা হয় ডেটা বা উপাত্ত বলে। অন্যভাবে বলা যায় যে তথ্যের ক্ষুদ্রতম একককে বলা হয় উপাত্ত বা ডেটা। এই লাইনটা পড়লেই হচ্ছে, ওইটা জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। কিন্তু ডেটা কাকে বলে যদি এমসিকিউতে বা সিকিউ এর ক নম্বরে আসে তাহলে তোমরা লিখতে পারো যে একটা তথ্যের ক্ষুদ্রতম একককে বলা হয় উপাত্ত। এরপর আসো, ডেটা অর্থ হচ্ছে ফ্যাক্ট বা ঘটনা। ডেটা শব্দের অর্থ হচ্ছে ফ্যাক্ট বা ঘটনা, যার এক বচন হলো ডাটাম। পরীক্ষা প্রশ্ন আসতে পারে ডেটা শব্দটির এক বচন কি, সেটা হচ্ছে ডাটাম। ডেটা এক বা একাধিক বর্ণে হতে পারে, সে যেমন এটা বড় হাতের ক্যাপিটালে এ থেকে জেড পর্যন্ত, এখানে স্মল এ টু জেড,
তারপরে চিহ্ন হতে পারে প্লাস, মাইনাস, স্ল্যাশ, স্টার, তারপরে এখানে বন্ধনী আছে, ইকুয়ালস টু আছে, বা সংখ্যা হতে পারে 0 থেকে 9 ডেসিমাল সংখ্যা হতে পারে ইত্যাদি। তাহলে কি বুঝলাম যে একটা ডেটা কি হতে পারে, সংখ্যা হতে পারে, ক্যাপিটাল বা স্মল লেটার হতে পারে, বা অন্যান্য চিহ্ন হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে, অক্ষর হতে পারে, বা নাম্বার হতে পারে। আশা করছি ডেটা বুঝতে পেরেছো। এরপর আসো ইনফরমেশন, মানে তথ্য। ইনফরমেশন, তথ্য। তথ্য হলো কোনো প্রেক্ষিতে সুশৃঙ্খলভাবে সাজানো ডেটা যা অর্থবহ এবং ব্যবহারযোগ্য। ওই যে ডেটাগুলো আছে ওগুলাই সুশৃঙ্খলভাবে নিয়মতান্ত্রিকভাবে যখন গুছিয়ে একটা সুন্দর প্ল্যাটফর্মের মধ্যে বক্তৃতার মাধ্যমে বা যে কোনো কায়দায় যখন উপস্থাপন করা হবে, ওই অগোছালো ডেটাগুলোকে যখন কাস্টমাইজ করে সুন্দর করে সিরিয়ালাইজ করে বা সুন্দর একটা স্ট্রাকচারের মধ্যে যখন দিয়ে যখন প্রসেসিং করে যখন এটাকে অর্থবহ করা হবে বা ব্যবহারযোগ্য করা হবে, তখন সেটাকে ইনফরমেশন বলা হবে। কিন্তু ইনফরমেশন হওয়ার আগ পর্যন্ত এটা সুশৃঙ্খলবদ্ধ অথবা স্ট্রাকচারযোগ্য ব্যবহারযোগ্য হওয়ার আগে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল তথ্যগুলো হচ্ছে ডেটা। আর এই সকল তথ্যগুলো যখন একসাথে হয়ে একটা স্ট্রাকচারের মধ্যে, একটা নিয়মের মধ্যে, একটা রুলসের মধ্যে বসবে বা ব্যবহার উপযোগী হবে, তখন সেটাকে বলা হবে ইনফরমেশন বা তথ্য। আশা করছি তথ্য এবং ইনফরমেশনের মধ্যে উপাত্ত মানে ডেটা এবং ইনফরমেশনের মধ্যে তোমরা পার্থক্য বুঝতে পেরেছো। অন্যভাবে বলা যায় ডেটা প্রক্রিয়াকরণের পরবর্তী অর্থপূর্ণ রূপ হলো ইনফরমেশন বা তথ্য। এখানে একটা ডায়াগ্রাম আছে, দেখো। ডেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যে কোনো উপাত্ত, ঠিক আছে, যে কোনো ডেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যে কোনো ডেটা, এটা কি করা হচ্ছে, প্রসেসিং করা হচ্ছে। মানে আমি কিভাবে উপস্থাপন করতে চাই, বাক্যটাকে কীভাবে লিখতে চাই, এই তথ্যটাকে আমরা কীভাবে সাজাতে চাই, তার উপরে বেস করে একটা প্রসেসিং করা হবে, সাজানো হবে, গোছানো হবে, বা একটা যে কোনো মেথডে ফেলা হবে, ঠিক আছে। এরপরে যেটা বের হবে, যে ফলাফলটা আসবে, সেটা হচ্ছে ইনফরমেশন। আশা করছি বুঝতে পেরেছো। তোমরা যারা ক্লাস দেখতেছিলে তোমরা খাতা কলম নিয়ে বসবে এবং এই তথ্যগুলো তোমরা অবশ্যই নোট করবে। চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। দ্বিতীয় স্লাইড, খেয়াল করো, ডেটা এর প্রকারভেদ, টাইপ অফ ডেটা। ডেটা কত প্রকার, এখানে বলা আছে ডেটার শ্রেণী বিভাগ। পরবর্তী স্লাইড, আমাদের সেকেন্ড স্লাইড আজকের ক্লাসের, ডেটার শ্রেণী বিভাগ মানে ডেটার প্রকারভেদ। এখানে বলা আছে ডেটা কয় প্রকার, প্রধানত 3 প্রকার। এই দেখো, ডেটা এখানে প্রধানত 3 প্রকার আছে, নিউমেরিক, আর হচ্ছে বুলিয়ান, এবং হচ্ছে নন নিউমেরিক। ভালো করে খেয়াল করো, ডেটা হচ্ছে প্রধানত 3 প্রকার। ডেটা প্রধানত 3 প্রকার, নিউমেরিক, বুলিয়ান এবং হচ্ছে নন নিউমেরিক। আমি প্রত্যেকটা বিস্তারিত বলবো। আগে আমরা দেখতেছি ডেটা হচ্ছে 3 ভাগে বিভক্ত, একটা হচ্ছে নিউমেরিক, বুলিয়ান এবং নন নিউমেরিক। এইবার নিউমেরিক আবার 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে ফ্লোটিং। ইন্টিজার কি, ইন্টিজার হচ্ছে সংখ্যা, নাম্বার, যেমন বলতে পারি 1, 3, 5 ইত্যাদি ইত্যাদি। আর ফ্লোটিং মানে কি, এটা হচ্ছে কোনো ভগ্নাংশ সংখ্যা, যেমন হতে পারে 9.5, হতে পারে 7.3, ঠিক আছে। এটা হচ্ছে ফ্লোটিং বোঝায়। এবার আসো তাহলে নিউমেরিক ডেটা আবার কয় প্রকার, 2 ভাগে বিভক্ত। প্রধানত ডেটা 3 ভাগে বিভক্ত, আবার নিউমেরিকটা 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোটিং। এবার বুলিয়ান 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস। ট্রু মানে কি বোঝায় 1, আর ফলস মানে কি বোঝায় 0। তাহলে এখানে এটা হচ্ছে বাইনারির সাথে কানেক্টেড, ওই যে বুলিয়ান আলজেব্রার ওইটা। তাহলে 1 হচ্ছে ট্রু বোঝায়, হ্যাঁ বোঝায়, সত্য বোঝায়। অপরপক্ষে ফলস হচ্ছে মিথ্যা বোঝায়, না বোঝায় বা 0 বোঝায়। তো ফলস কথাটাকে কিভাবে বোঝানো হয়, 0-এর মাধ্যমে, আর ট্রু সত্য কথাটা কীভাবে বোঝানো হয়, 1-এর মাধ্যমে। এটা হচ্ছে বুলিয়ান আবার 2 প্রকার। এবার আসো নন নিউমেরিক, এইটা আবার কয় প্রকার, 3 প্রকার। এটা হচ্ছে ক্যারেক্টার, এখানে কি থাকতে পারে, যে কোনো ক্যারেক্টার থাকতে পারে, এ বি সি, চলক থাকতে পারে আর কি, যে কোনো চলক থাকতে পারে, যে কোনো অক্ষর থাকতে পারে। এটা হচ্ছে স্ট্রিংস, এখানে চলকের পাশাপাশি যে কোনো চিহ্ন ইউজ করা হতে পারে, যে কোনো চিহ্ন, যেমন কমা ইউজ করা হতে পারে, প্লাস ইউজ করা হতে পারে, তারপরে স্ল্যাশ ইউজ করা হতে পারে। এখানে এই জাতীয় সংখ্যা বা চিহ্নগুলো ইউজ করা হয়। আর অবজেক্ট বলতে বোঝানো হয় এখানে যে কোনো ফটো, তারপরে হচ্ছে যে কোনো অডিও, ভিডিও, যে কোনো ডকুমেন্ট, পিডিএফ ফাইল, এই জাতীয় জিনিসগুলো যেখানে থাকে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম ডেটা প্রধানত 3 প্রকার। খুব ভালো করে খেয়াল করো, তোমাদের বইতেও এরকম একটা ডায়াগ্রাম থাকার কথা, তোমরা সেখান থেকে পড়তে পারো আরও ক্লিয়ার করে। জাস্ট আমি কনসেপ্টটা ধরে দিচ্ছি, তোমরা বই থেকে আরেকবার রিভিশন দিতে পারো। আর এইটাও তোমরা খাতায় নোট করবে অবশ্যই।
ডেটার শ্রেণী বিভাগ পড়তেছিলাম, ডেটা টাইপ পড়তেছিলাম। ডেটা কয় প্রকার? প্রধানত 3 প্রকার। ডেটা প্রধানত 3 প্রকার, একটা হচ্ছে নিউমেরিক, আরেকটা হচ্ছে বুলিয়ান, আরেকটা হচ্ছে নন নিউমেরিক। এবার নিউমেরিক আবার 2 প্রকার। নিউমেরিক এটা 2 প্রকার আছে, ইন্টিজার আর আছে ফ্লোটিং। এরপরে বুলিয়ান আবার 2 প্রকার, ট্রু এবং ফলস। আর নন নিউমেরিক কয় প্রকার? 3 প্রকার। নন নিউমেরিক 3 প্রকার, ক্যারেক্টার, স্ট্রিংস আর হচ্ছে অবজেক্ট। আশা করছি দ্বিতীয় স্লাইড তোমাদের জন্য ক্লিয়ার। এরপরে কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারো। আর বিশেষ করে বলতে চাচ্ছি, যারা আমাদের প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও, এখানে নাম্বার দেওয়া আছে, 50% ছাড়ে ভর্তি চলছে, যোগাযোগ, এই যে নাম্বার দেওয়া আছে। আমাদের প্রাইভেট ব্যাচে আমরা আইসিটি, ইংরেজি থেকে শুরু করে বাংলা সেকেন্ড পার্ট, বাংলা ফার্স্ট পার্ট এবং অন্যান্য সাবজেক্টের উপর ভিত্তি করে আমরা সব জায়গায় খুব ভালো করে প্রত্যেকটা সেক্টর এবং প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা ক্লাস করাই। যেমন এখানে আমরা ক্লাস করছি, আমাদের প্রাইভেটের ক্লাসগুলো তো আরও হয়, হাই রেটেড ক্লাস হয়। এটা তো ওপেন ক্লাস, এখানে তেমন কিছু বলা হয় না, ইনফরমেশন গ্যাপ থাকে। কিন্তু আমরা ব্রড ক্লাসটা নিয়ে থাকি হচ্ছে প্রাইভেট ব্যাচে, যেখানে স্টুডেন্টরা আমাদেরকে কোশ্চেন করে, আমরা সেই কোশ্চেনের প্রেক্ষিতে আনসার করি এবং সবাইকে আমরা একদম ফিজিক্যালি একটা ক্লাসে, একটা কোচিংয়ে বা একটা ক্লাসে যেরকম একটা ভাইব থাকে, যেরকম একটা আবহাওয়া থাকে, সেটা আমরা আমাদের অনলাইনে যে প্রাইভেট ব্যাচ আছে সেখানে আমরা করে থাকি এবং সেই ফিলটা আমাদের স্টুডেন্টরা পেয়ে থাকে। আর আমরা শুধু এই প্রত্যেকটা টপিকের ক্লাস দিব, প্রত্যেক সাবজেক্টের, তা কিন্তু না। আমরা ক্লাস তো অবশ্যই দিব, মডেল টেস্ট গ্রহণ করব, শিক্ষার্থীদের যখন যেটা প্রয়োজন সেই সার্ভিসটা দিব। পাশাপাশি বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত এই সার্ভিস চলতেই থাকবে। একবার ভর্তি হওয়ার পরে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত এই সার্ভিস চলতেই থাকবে এবং আমরা সাজেশন দিব বোর্ড পরীক্ষার জন্য। ওই সাজেশন থেকে ইনশাল্লাহ কমপক্ষে 90% কমন থাকবে, যদি আল্লাহ পাক সাহায্য করেন, কমন থাকবে ইনশাল্লাহ। তো আমরা দ্বিতীয় স্লাইড শেষ করছি, যাচ্ছি 3 নম্বর স্লাইডে। এই লাইনটা গুরুত্বপূর্ণ। অনেকবার পরীক্ষাতে খ নম্বরে, যেখানে আমরা অনুধাবন কোশ্চেনের আনসার করি, অনুধাবনমূলক যে প্রশ্নের উত্তরটা আমরা দিই, সেখানে এই কোশ্চেনটা অনেকবার এসছে। তথ্য উপাত্ত এবং তথ্যের পার্থক্য, মানে ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি, কম্পেয়ার করে লিখতে হবে। তো আমরা হয়তো পার্থক্য অনেকে একের পর এক লিখি না, একটু সাজিয়ে লিখতে হবে, টেবিল করে বা কলাম করে আমরা লিখলে জিনিসটা স্যারের কাছে খুব সুন্দর করে উপস্থাপন করা সম্ভব হয় গ্রাফের মাধ্যমে। এখানে 3 নাম্বার স্লাইডে আছে কি, যে উপাত্ত ও তথ্যের মধ্যে পার্থক্য। এর মানে হচ্ছে ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য। এখানে আছে ডেটা সংক্রান্ত তথ্য, এখানে আছে ইনফরমেশন সংক্রান্ত তথ্য। এই দুইটাকে কম্পেয়ার করে আমরা এখানে আনসার করছি। যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনশট নিতে পারো, অথবা তোমরা নোট করতে পারো। তোমরা স্ক্রিনশট নাও, আমি একটু সাইডে যাচ্ছি, যার প্রয়োজন সেই স্ক্রিনশট নিতে পারো। এইটাই তোমরা লিখবে। অনেকবার পরীক্ষায় খ নম্বর এটা এসছে এবং সামনের পরীক্ষাতে কিন্তু আসার সম্ভাবনা আছে, খুব বেশিভাবে সম্ভাবনা আছে বলে মনে করছি। এখানে আমার কিছু বলার নাই, তোমরা এটা পড়লেই বুঝতে পারবে ডেটা কী জিনিস আর ইনফরমেশন কী জিনিস, এদের মধ্যে পার্থক্য কী থাকতে পারে সেটা তোমরা বুঝতে পারবে। চলো পরবর্তী স্লাইডে যাই। এটা তোমাদের নিজস্ব পড়া, এটা তোমরা নোট করবে বা স্ক্রিনশট দিয়ে পরে খাতায় তুলে নিবে। এবার আসো, এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ক্লাস এবার শুরু হচ্ছে। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে ডেটাবেজ। এই চ্যাপ্টার 6 কিন্তু ডেটাবেজ ম্যানেজমেন্টের উপরে ভিত্তি করেই এই চ্যাপ্টার 6কে কিন্তু সাজানো হয়েছে। তাহলে আমরা এখন ডেটাবেজের মধ্যে আছি। ডেটাবেজটা আসলে কি? দেখো, ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত, যেটা আমরা ফার্স্ট স্লাইডে পড়েছি, এবং বেস শব্দের অর্থ হচ্ছে সমাবেশ। বেস শব্দের অর্থ হচ্ছে সমাবেশ। শাব্দিক অর্থে ডেটাবেস হচ্ছে কোনো সম্পর্কিত বিষয়ের উপরে ব্যাপক উপাত্তের সমাবেশ। অন্যভাবে বলা যায়, পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে গঠিত হয় ডেটাবেস। খুব সুন্দর করে 2টা সংজ্ঞা দেওয়া আছে বা 2টা এখানে পরিভাষা দেওয়া আছে। তোমরা তোমাদের পরীক্ষায় ডেটাবেস কাকে বলে যদি এ জাতীয় কোশ্চেন আসে, তোমরা যে কোনো পরিভাষা ইউজ করতে পারো, চাইলে 2টাও ইউজ করতে পারো। এবং তোমাদের বইতেও ডেফিনেশন দেওয়া আছে, সেখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো যেটা সহজ হয়, বুঝতে সুবিধা হয়, সুন্দর ভাষা দেখে তোমরা মুখস্থ করতে পারো বা দেখে যেতে পারো। তাহলে ডেটাবেসটা আসলে কি? ডেটা মানে কি? ডেটা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তথ্য, সেগুলো হচ্ছে ডেটা। আর যখন এগুলা সুশৃঙ্খলভাবে একটা নির্দিষ্ট বক্সের মধ্যে বা টেবিলের মধ্যে সুন্দর করে উপস্থাপন করা হবে, তখন হবে সেটা ডেটাবেজ। ডেটা যেখানে থাকে, যেই বেজের মধ্যে ডেটা থাকে, সেটা হচ্ছে ডেটাবেজ। যদি তোমাদেরকে আমি আরেকটু বোঝানোর চেষ্টা করি, এইটা হচ্ছে একটা আলনা।
আলনাতে আমরা কি করি, জামা কাপড় সাজিয়ে রাখি, তাই না, জামা কাপড় সাজিয়ে রাখি। কিন্তু আমাদের কিছু জামা কাপড় বাইরে আছে, রোদ্রের মধ্যে আছে, কিছু লন্ড্রিতে আছে, কিছু ওয়াশিং মেশিনের ওখানে আছে, কিছু চেয়ার উপরে পড়ে আছে, টেবিলের উপরে পড়ে আছে। এই যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে জামা কাপড়গুলো আছে, এগুলো সাজায় রাখা হয় কোথায়, এই আলনার মধ্যে বা ওয়ার্ড্রপের মধ্যে সাজায় রাখা হয়, এখানেও সাজিয়ে রাখা হয়। এইটা হচ্ছে ডেটাবেজ। জামা কাপড় যেখানে রাখা হয় সেটা হচ্ছে আলমিরা বা আলমারি বা ওয়ার্ড্রপ বলি। ডেটাগুলো কিন্তু যেখানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে জামা কাপড়গুলো, সেগুলো আমরা গোছায় রাখি কোথায়, আলনা বা আলমিরি বা হচ্ছে আমরা কি বলতে পারি, ওয়ার্ড্রপ। ঠিক অনুরূপভাবে ডেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, যে টেবিলের মাধ্যমে, যে বেজের মাধ্যমে এগুলোকে সুশৃঙ্খলভাবে সাজানো হয়, সেটা হচ্ছে ডেটা বেজ। বুঝতে পেরেছো হয়তো। এরপরে আসো, তাহলে ডেটাবেস ক্লিয়ার, তোমরা অবশ্যই নোট করবে। পরবর্তী ডেটা হায়ারার্কি। ডেটা হায়ারার্কি হচ্ছে, ডেটা হায়ারার্কি মানে ডেটার সংগঠন। ডেটা কার সাথে কে বসবে, কার সাথে কার সম্পর্ক আছে, ঠিক আছে, উপস্থাপন করার ক্ষেত্রে বা টেবিলে বসার ক্ষেত্রে কে কার সাথে কম্প্রোমাইজ করে বসবে। আমরা টেবিল তৈরি করলাম, এখানে আমরা এখানে লিখলাম রোল নম্বর, এখানে লিখলাম নেম। এই যে পারস্পরিক যে টেবিলের মধ্যে সম্পর্ক, টেবিলের ফিল্ডগুলো বা কলামগুলোর মধ্যে যে সম্পর্ক আছে, এবং এখানে যে ভ্যালুগুলো থাকবে ভিতরে, বা এই যে রেকর্ডগুলো আছে, এর মধ্যে যে সম্পর্কটা হয় বা যে সংগঠনটা হয়, যে সংমিশ্রণটা হয়, এটাকে বলা হয় ডেটাবেজের সংগঠন। আর একেবারেই প্রত্যেকটা টাইপ, প্রত্যেকটা বিট, প্রত্যেকটা অংশ, এটা ডেটাবেজের প্রত্যেকটা ভ্যালুর মানকে বলা হয় হায়ারার্কি। দেখো খেয়াল করো, ডেটাবেজে হায়ারার্কি, ডেটা হায়ারার্কি, ডেটার সংগঠন বলা হয় এটাকে। বিট হতে ডেটাবেস পর্যন্ত পর্যায়ক্রমিক যে ধারা আছে সেটাকে বলা হয় সংগঠন, ডেটার সংগঠন বা ডেটা হায়ারার্কি। একটা বিট, সে বিট থেকে কি হবে, এই একটা বিট, বিট থেকে কি হবে, আগে হচ্ছে বাইট, বাইট থেকে বিট, সেখান থেকে ডেটা, ডেটা থেকে ইনফরমেশন। এবার ইনফরমেশন হিসেবে কোথায় যাবে, এই যে টেবিলটা আছে, যে ডেটাবেস টেবিল আছে, সেই টেবিলের মধ্যে তথ্যগুলো সাবমিট করা হবে। এবং এই টেবিলের মধ্যেও অনেক প্রকারের ডেটাবেস আছে, অনেক রুলস রেগুলেশন মেনটেন করেই এই টেবিলের মধ্যে বিভিন্ন রকম কমান্ড, এসকিউএল কমান্ড, অন্যান্য কমান্ড অ্যাটাচ করেই বা কাজ করেই এই ডেটাবেস টেবিলের মধ্যে কী করতে হয়, তথ্যগুলো সাবমিট করতে হয়। এই টেবিল পর্যন্ত যাওয়া, একদম বাইট থেকে শুরু করে পুরো প্রসেসিংটা, একেবারে টেবিলে তথ্য সাবমিট করা পর্যন্ত এই প্রসেসিংটাকে বলা হয়, এই পর্যায়ক্রমিক যে ধারা আছে, এই যে স্টেপ বাই স্টেপ কাজের যে একটা ধারা, এই ধারাটাকে বলা হয় ডেটার সংগঠন বা ডেটা হায়ারার্কি। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে আসো, তোমাদের জন্য কাজ, এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে, তোমরা হোমওয়ার্ক করে নিবে। এইচডব্লিউ এটা তোমাদের হোমওয়ার্ক। হোমওয়ার্ক কি, ডেটাবেজের সুবিধাসমূহ, ডেটাবেজের অসুবিধাসমূহ। তোমাদের যেই স্যারের বই থাকুক না কেন, যেই পাবলিকেশনের বই থাকুক না কেন, সব বইতেই আছে। তোমরা অবশ্যই সুন্দর করে খাতায় এটা হোমওয়ার্ক করবে, নোট করবে। আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই এটা জানতে চাইব। তো আজকে আমাদের প্রথম স্লাইড শেষ করছি এবং প্রথম ক্লাস শেষ করছি। এটা ছিল আইসিটি চ্যাপ্টার 6-এর প্রথম পার্ট। আমরা স্টেপ বাই স্টেপ আরও কয়েকটা পার্ট নিয়ে আসবো, যেখানে আমরা আইসিটি চ্যাপ্টার 6-কে ক্লিয়ার করে তোমাদের সামনে উপস্থাপন করব। এখানে এখনও ম্যাথমেটিক্স আছে, অনেক ক্যালকুলেশন আছে, সামনের দিকে সামনের ক্লাসগুলোতে পাবে। কিন্তু শুধু ম্যাথ শিখবে, শুধু ওই যে ক্যালকুলেশন শিখবে, কিন্তু মূল বিষয় না শিখলে ক্যালকুলেশনে যেয়ে কিন্তু ধরা খেয়ে যাবে। তুমি সেখানে যে অনেক কিছু তোমার এলোমেলো হয়ে যাবে। এই জন্য মূল কনসেপ্ট থেকে শুরু করছি। আমরা একেবারেই আইসিটি চ্যাপ্টার 6-এ যা প্রয়োজন, তোমার অন্য টিচারের কাছে পড়তেও হবে না, বইয়ের খুব বেশি পড়তে হবে না। বইকে তুমি সহায়ক হিসেবে রাখতে পারো, তোমার গাইড হিসেবে রাখতে পারো, পথপ্রদর্শক হিসেবে রাখতে পারো। কিন্তু তোমার এই আইসিটি চ্যাপ্টার 6-এর পুরো বিষয়টা আমরা এই প্লেলিস্টের মাধ্যমে বা এই সিরিজের মাধ্যমে শেষ করব ইনশাল্লাহ। এছাড়াও আমাদের ক্লাসগুলো আমাদের প্রাইভেট ব্যাচে চলছে, যারা ভর্তি হতে চাও তারা আমাদের এই উক্ত নাম্বারে ভর্তি হয়ে যাও। আর কিন্তু বেশি সময় নাই। যারা হচ্ছে এইচএসসি 26 বা আলিম 26, তাদের বলবো যে 50% ছাড়ে কিন্তু ভর্তি চলছে। এইচএসসি বা আলিম 26 50% ছাড়ে ভর্তি চলছে, মাত্র 1999 টাকায়, মাত্র 1999 টাকায় 50% ছাড়ে ভর্তি চলছে। এই 1999 টাকায় একবারে পে করে তোমরা তোমাদের বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত সম্পূর্ণ সার্ভিস পাবে। আইসিটি, ইংরেজি, বাংলা থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ টপিকের উপরে ক্লাস পাবে। আইসিটি সম্পূর্ণ ক্লাস পাবে, ইংরেজি সম্পূর্ণ ক্লাস পাবে, ইংরেজির প্রত্যেকটা টপিকের উপরে, প্রত্যেকটা ইউনিটের উপরে, প্রত্যেকটা গ্রামার আইটেমের উপরে ক্লাস পাবে। এবং তোমাদেরকে সাজেশন দেওয়া হবে, মাঝে মধ্যে মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে,
সাপ্তাহিক ক্লাস হচ্ছে 6 দিন। প্রাইভেট গ্রুপের মধ্যে, প্রাইভেট ব্যাচের মধ্যে ক্লাস হবে। যারা ভর্তি হওয়া নাই খুব দ্রুত ভর্তি হয়ে যাও, আমাদের ক্লাস কিন্তু কন্টিনিউ চলছে। এই জন্য তোমাদেরকে খুব দ্রুত ভর্তি হতে হবে, কারণ তোমরা দেরি করে ফেললে কিন্তু তোমাদের অনেক কিছু হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু পরীক্ষার এখনও 6-7 মাস কমপক্ষে সময় আছে, আমি আশা ব্যক্ত করি, আমি আশা রাখি ইনশাল্লাহ এই 6-7 মাস যদি তোমরা আমাদের কাছে ভালো কন্টিনিউয়াসলি পড়তে থাকো আমাদের প্রাইভেট ব্যাচে, ইনশাল্লাহ তোমাদের ভালো একটা রেজাল্ট গেইন করা সম্ভব আল্লাহ সাহায্য করলে। আরেকটা কথা তোমাদেরকে বলি, যদি তোমরা আইসিটি কোনো টিচারের কাছে পড়ো, একটু শহরকেন্দ্রিক পড়লে কমপক্ষে 1000 টাকা লাগে এক মাসে, গ্রাম অঞ্চলে 500 আসলে নিচে নাই। তাহলে আইসিটি প্রাইভেট 500 বা 1000, আমি ছোটোই ধরলাম, অল্প ধরলাম 500 টাকা। শুধুমাত্র আইসিটি প্রাইভেট তোমার এক টিচারের জন্য 500 টাকা। এবার ইংলিশ তো পড়বাই, ইংলিশে 500 ধরলাম, অন্য সাবজেক্ট তুমি পড়তেছো না, শুধু আইসিটি ইংরেজি পড়তেছো। তাহলে আইসিটি ইংরেজিতে তোমার এক মাসে কস্ট হচ্ছে 1000 টাকা। তাহলে 7 মাসে কত হাজার? 7000 টাকা। 7 মাসে 7000। কিন্তু আমরা শুধু আইসিটি ইংরেজি না, আইসিটি ইংরেজি বাংলা ইবিআই এর প্রত্যেকটা সাবজেক্ট এবং আদার্স সকল সাবজেক্ট আমরা পড়াবো। একবারে পেমেন্ট নিচ্ছি মাত্র 1999 টাকা, যেটা 2000-এ ক্যাপচার করা সম্ভব। এবং এই 2000 টাকা দিয়ে তোমরা এই পেমেন্টটা করে তোমরা ভর্তি ফিটা এনরোল করে তোমরা কিন্তু বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত সকল সার্ভিস তোমরা পেয়ে যাবা ইনশাল্লাহ। তোমাদেরকে ভর্তি হওয়ার জন্য আবেদন জানিয়ে, অনুরোধ জানিয়ে আমরা শেষ করছি, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তোমরা অপেক্ষা করবে। আমাদের চ্যানেল এবং আমাদের পেজ এগুলো ফলো করবে, সাবস্ক্রাইব করবে বলে আমি আশা ব্যক্ত করছি। আজকে এখানে শেষ করছি, পরবর্তী ক্লাস খুব দ্রুতই সাবমিট করা হবে ইনশাআল্লাহ। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।